গ্রাম আর গ্রামের পরিবেশ এই যেন আমাকে বারবার টানে। আর আমিও ভূতে পা মানুষদের মতো সেই টানে বেরিয়ে পড়ি। নদিয়া জেলার মায়াপুরের কাছে এক সুন্দর গ্রাম সরডাঙ্গা, আর সেখানে রয়েছে অমৃত রসকুঞ্জ বা রাশিয়ান পাড়া, যা বিদেশি নাগরিক বা রাশিয়ানদের গ্রাম। আমি আগেও একবার গিয়েছিলাম সেই গ্রামে। একদম জলনদীর তীরে সেই গ্রাম। প্রকৃতি এখানে যেন তার রূপ উজাড় করে দিয়েছে। নদীর পাড়ে শান্ত বাতাস, গাছগাছালি, পাখিদের কুঞ্জন আর বিশুদ্ধ অক্সিজেন, সবকিছু মিলিয়ে এ যেন এক স্বর্গীয় পরিবেশ। তাই বর্ষার মধ্যে বেরিয়ে পড়লাম আরেকবার সেই গ্রামের উদ্দেশ্যে। তাহলে চলুন আজ কলকাতা সায়ন এক্সপ্রেস ট্রেনে ঘুরে আসি সেই বিদেশি গ্রাম থেকে। কলকাতা সায়ন এক্সপ্রেস 10:53, আধ ঘন্টা লেট। দাঁড়িয়ে আছি এখন আমি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। একটা জেনারেল টিকিট কেটে নিলাম, আর ভাড়া পড়লো আমার 50 টাকা। চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক। আর 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, আর এসকালেটার এখন চালু রয়েছে, তাই কোনো অসুবিধা নেই। আর গাড়ি 30 মিনিট লেট, তবে ট্রেন আসার সময় হয়ে গেছে কিন্তু এখন। সায়ন এক্সপ্রেস ঢুকে গেল 2 নম্বর প্ল্যাটফর্মে। এসে গিয়েছি আমার সায়ন এক্সপ্রেস। আর এই ট্রেনে করে এখন আমি যাবো কৃষ্ণনগর। আর ঠান্ডা জল বোতল তো আছে রয়েছে। আর দেখি ট্রেনে কী কী পাওয়া যায়, তারপর সেটা খেতে খেতেই যাবো। ট্রেন তো কোথাও দাঁড়াবে না, আর মাঝখান থেকে কোনো হকারে ওঠার চান্স নেই কোনো। দেখা যাক কোথায় যাই। আর একদম পিছনের দিকে পড়বে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আর আমার তো জেনারেল টিকিট, সেই জন্য ওইদিকে যাচ্ছি। এই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকাই থাকে মোটামুটি। চলুন আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই। বাথরুমের আগেই বেসিন আর হচ্ছে পরিষ্কার আয়না, তাই একটু জল টল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সায়ন এক্সপ্রেসে এই একটাই সুবিধা, ট্রেন কোথাও দাঁড়ায় না। একটা ডাইরেক্ট কৃষ্ণনগর, তারপর রানাঘাট, তারপর কলকাতা। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, মালদা থেকে। ট্রেন কি মালদা থেকে ফাঁকাই আসছিল? ফাঁকা ট্রেন তো, তো হ্যাঁ, শিলিগুড়ি থেকেও ফাঁকা আসছে নাকি? ট্রেনে প্যাসেঞ্জার হয় না সেরকম আসলে। সায়ন এক্সপ্রেসের গতি দেখুন একবার। যেহেতু স্টপেজ কম, তাই ফুল স্পিডে যাচ্ছে, কিন্তু যেটুকু লেট থাকে সব মেক আপ করে দেয়। ভাবুন তো একবার, সেই মিজোরাম থেকে ট্রেনটা আসছে। সেভাবে দেখলে রাইট টাইম আছে কিন্তু ট্রেনে এখনও পর্যন্ত কোনো হকার আসেনি। তবে প্যান্ট্রি কার আছে ট্রেনে, বাট জেনারেলে এখনও আসেনি কিন্তু একবারও। বহরমপুর স্টেশন ছাড়ার পর প্রথমবার ট্রেনটা কাট দিল। আর এই দৃশ্যগুলোই না বেশ দেখতে ভালো লাগে কিন্তু, যখন ট্রেনটা টানা নাই। সারগাছি স্টেশন ক্রস করছে এখন সায়ন এক্সপ্রেস। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রাইস মিল। আর এই রেল লাইন কিন্তু ওই রাইস মিল অব্দি গেছে। দই বিক্রি করছে, দই, ঠান্ডা দই। কোনো স্টেশনে হয়তো সিগন্যাল পায়নি, তাই ট্রেনটা স্লো হয়ে গেল। আর এই সময় পাট ক্ষেতের উপর হাওয়ার স্রোতের ঢেউ খেলানোর দৃশ্যটা চোখে পড়ে গেল আমার। ট্রেনে এখনো পর্যন্ত ওই একবার একটা জলের বোতল এসেছিল, আর একবার একটা দই, তাছাড়া আর কোনো কিন্তু এখানে হকার ওঠেনি। যদি আপনারা মানে জেনারেল কম্পার্টমেন্টে যদি আপনারা যাত্রী হয়ে যদি কোথাও যান, যদি এই সায়ন এক্সপ্রেসে, তো অবশ্যই বলবো খাবার দাবার কিনে উঠুন। বাইরে মালদা বা শিলিগুড়ি থেকে কতটা প্যাসেঞ্জার বা হকার উঠেছে আমি জানি না আমার সেটা। তো আমার পাশে একজন আসছিল, উনি মালদা থেকে আসছেন এখানে। তাকে জিজ্ঞেস করলাম ট্রেনে ভিড় ছিল কি, বলছেন না দাদা মালদা থেকে আসছি। তো কোনো প্যাসেঞ্জার ছিল না কোনো। আমি বললাম হকার সেরকম খাবার দাবার কিছু, বলছে না কিছু না। আর এই দেখুন পলাশী স্টেশন। পলাশী স্টেশন ক্রস করছে এখন। আর এই পলাশী স্টেশনে আমি অনেকবার নেমেছি। আর যে ভিডিও আপনারা আমার গ্রামের ভিডিওকে অনেক সাপোর্ট করেছেন, এই পলাশী থেকে যেতাম আমি রামচন্দ্রপুর। সেই রামচন্দ্রপুরে মামাবাড়ি।
সেখানে গিয়ে আমি কিন্তু অনেক ভিডিও করেছি এবং আপনারা আমাকে ভীষণ সাহায্য করেছেন। আর এখন ক্রস করে যাচ্ছে সেই পলাশী স্টেশন। খাবার এসছে দুপুরের লাঞ্চের জন্য। আন্ডা কারি, চিকেন কারি, ভাত 80 টাকা করে বলছে। পলাশির পর এখন ক্রস করছে পাগলাচণ্ডী। এখানেও পাগলাচণ্ডী ব্রিজ ক্রস করার পর নদীর ধার দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে চলে গিয়েছে, সেই রাস্তা দিয়ে গেলে পড়বে হচ্ছে পাগলাচণ্ডী মাতার মন্দির। আমি পরিবার নিয়ে কয়েক মাস আগেও একবার এসেছিলাম। ভারী সুন্দর গ্রাম ও মন্দির সেখানে রয়েছে। অ্যাকচুয়ালি এটাকে নদী বলে না, এটাকে বলে ডক। পাটের সময় তো এখন সবাই পাট জাগ দিচ্ছে, আর পাট তোলা হয়ে যাওয়ার পরে আবার ধান বুনবে এখন। এদিকে মনে হয় ভারী বৃষ্টি হয়েছে, দেখুন যেমন বন্যা হওয়ার উপক্রম, বা কোনো জায়গা থেকে হয়তো জল চলে এসছে। ট্রেনের যা স্পিড আছে এখন ওই 100-র উপরে, 100 করে যাতাভাবে চলছে একদম। আর যেহেতু এই ট্রেনের কোনো স্টপেজ নেই, তো মাঝে মাঝে কোথাও সিগন্যাল নামে দাঁড়াচ্ছে, সেই জন্য মানে গতি প্রচণ্ড জোর। আমি শুধু এই ট্রেনে একবার আদিগঞ্জতে গেছিলাম, আর তারপরে আজকে যাচ্ছি ওই কৃষ্ণনগর। আর দেখুন স্টেশনগুলো পাস করছে কীভাবে। দেখলেন? মুড়াগাছা স্টেশন ঢোকার আগে এটাই হচ্ছে ট্রেনের দ্বিতীয় টার্ন, আর তারপরে লাস্ট টার্ন যেটা নেবে সেটা কৃষ্ণনগর ঢোকার আগে। মুড়াগাছা ক্রস করছে এখন, আর যেটুকু সময় লেট ছিল সব কিন্তু ট্রেন মুড়াগাছা আসার আগে সব মেক আপ করে দিয়েছে। ট্রেনে যেতে যেতেই আপনাদের একটু জানিয়ে দিই যে বড়ডাঙ্গা যাওয়ার হলে বেস্ট স্টেশন হচ্ছে বাহাদুরপুর। কিন্তু যেহেতু আমার কিছু করার নেই আজকে, এই সারেং এক্সপ্রেস যেহেতু কৃষ্ণনগর দাঁড়ায় না, তাই আমাকে ভাবতে হবে কৃষ্ণনগর যেতে হচ্ছে। আবার আমাকে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে বা যে কোনোভাবে বাহাদুরপুরে আসতে হবে, কারণ এই জায়গার সৌন্দর্যটা আমি দেখানোর জন্য যাচ্ছি। সেটা অ্যাকচুয়ালি বাহাদুরপুরেই যেতে হবে আপনাকে, কৃষ্ণনগরে গেলে হবে না। সেই জন্য আমাকে আবার ব্যাকে আসতে হবে বাহাদুরপুর স্টেশনে। জলঙ্গি নদী ক্রস করে ট্রেন ঢুকছে এখন কৃষ্ণনগর। নেমে পড়লাম এখন কৃষ্ণনগর স্টেশনে, আর এখান থেকে এখন আমি যাব বাহাদুরপুর। ট্রেন কখন আমি জানি না আমি, আর ট্রেন অপেক্ষা করলে হবে না। এই কৃষ্ণনগরের পাশে এই যে রোড রয়েছে, এই রোড ধরে ওখানে প্রচুর অটো টোটো রয়েছে, ওখান থেকে ধরে আগে বাহাদুরপুর স্টেশন পর্যন্ত পৌঁছাই, তারপর টিফিন করে তারপর আগেরবার যেভাবে গেছিলাম ওইভাবে যাবো। আজকে কিন্তু আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাবো। আজকে সময় হাতে অনেক আছে এবং সময় নিয়ে এসেছি, যদি বেলা হয়ে গেছে তবুও আমি অনেকটা সময় ধরে আপনাদের কিন্তু আজকে সেখানকার দৃশ্যগুলো দেখাবো। চলুন, আর যারা গ্রাম ঘুরতে ভালোবাসেন তারা তো অবশ্যই আমার সঙ্গে আছেন। একটু জল টল খেয়ে নিয়ে তারপর যাই, চলুন। সারেং এক্সপ্রেস কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে গেল, আর আমিও প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে গেলাম। কৃষ্ণনগর স্টেশনে এলাম আবার। এখান থেকে টিকিট কেটে 12:37 আমার ট্রেন আছে বাহাদুরপুর, ওখানে যাব। আর এই যে যারা মায়াপুর যাবেন তারা তো সবাই এখান থেকেই যান, দেখে চিনতে পারছেন নিশ্চয়ই। এই কৃষ্ণনগর স্টেশনে বিক্রি হচ্ছে 3 পিস করে পরোটা, ঘুগনি আর ডিম, আর দাম নিচ্ছে 30 টাকা। দেখি প্যাক করে নিয়ে নিই, ওইদিকে কোথাও বসে গিয়ে খাবো। এই যে আমার লোকাল ট্রেন চলে এসছে কৃষ্ণনগর থেকে এখন, আর এই ট্রেনে করে এখন আমি যাবো হচ্ছে বাহাদুরপুর। এই পরের স্টপেজ হচ্ছে বাহাদুরপুর, ওখান থেকে সুবিধা হবে যেতে আমার। তাই সারাং থেকে নেমে আবার আমি ঠিক করলাম এই ট্রেনে বাহাদুরপুর যাবো। চলুন যাওয়া যাক। অনেক সময় গন্তব্যের থেকে গন্তব্যের পথটাও ভারী সুন্দর হয়। কত ছোট ছোট গ্রাম পার করে যায়, যাদের নামও হয়তো আমরা জানি না।
সামনে জলঙ্গি নদী। এই নদী গিয়ে পৌঁছেছে মায়াপুর নবদ্বীপের গঙ্গায়। আর বাহাদুরপুর স্টেশন থেকে এই নদীর ধার দিয়ে আমি যাব সেই গ্রামে। তবু আজ বলছি তুমি আমারই, যদি থাকো পাশে এড়ে যেতে রাজি। জাস্ট আগে স্টপেজটাই হচ্ছে এই বাহাদুরপুর। এখানে নেমে চরডাঙ্গা যাওয়াটা সব থেকে বেশি ভালো, কারণ এর রাস্তার দৃশ্যটা অন্যরকম কিন্তু একদম। নেমে পড়লাম বাহাদুরপুর স্টেশনে। এই বাহাদুরপুর স্টেশনের বাইরেই বেরাবো, তারপর এখান থেকে অটো হোক টোটো হোক যেটা পাই সেটা করে যাব আমি চরডাঙ্গা। চলুন যাওয়া যাক। আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই কৃষ্ণনগর স্টেশন থেকে কিছু কিনে নিয়েছিলাম, ওটাই খাবো নদীর পাড়ে বসে। চলুন যাওয়া যাক, আগে বাইরেতে বেরাই। এই বাহাদুরপুর স্টেশনে এরকম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এরকম বাইরে যেতে হবে আমাকে এখন। তারপরে রাস্তার ওপারে গিয়ে তারপরে পাবো আমি অটো বা টোটো। চলুন যাও। এখানে অসুবিধা বলতে একটাই, এই চরডাঙ্গা যাওয়ার জন্য এখান থেকে টোটো অটোর সংখ্যা খুব কম। মানে এমনি শেয়ারে গেলে সেই সংখ্যাটা কম, যদি রিজার্ভে যান তাহলে প্রচুর পেয়ে যাবেন এখান থেকে, এই বাহাদুরপুর স্টেশনের বাইরে থেকে। কিন্তু এই যদি শেয়ারে যেতে যায় আর তাহলে কিন্তু একটু ওয়েট করে যেতে হবে এখান থেকে, কারণ এখান থেকে টোটো সার্ভিস অত ভালো না, যেহেতু লোকজন খুব কম যায় এখান থেকে, তো ওই জন্য। মায়াপুরের মতো ওরকম তো না, সেই কারণে। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে চরডাঙ্গার দিকে। দেখি এখনও তো কোনো অটো ফটো পাচ্ছি না, একটু দাঁড়িয়ে যাই তারপর যাব। অবশেষে একটা টোটো পেয়ে গেলাম। যেহেতু শেয়ারে তাই ভাড়া পড়লো 40 টাকা। আমি গোমাঘরে নেমে যাব, তারপর নদীর ধারে কিছুক্ষণ কাটিয়ে তারপর যাব চরডাঙ্গা। আজ গোমাঘরে জলঙ্গি নদীর পাড়ে সেই মাঝির দেখা পাবো কিনা জানি না, যার ব্যবহার মুগ্ধ করার মতো। এই পথের সৌন্দর্য ভারী সুন্দর, তবে রাস্তার বাম পাড়ের সংখ্যা এত বেশি, যার জন্য সময়টা একটু বেশি লাগে। এখান থেকে গোমাঘরের দূরত্ব 4 কিলোমিটার মতো। আসলে এখানে টোটো ভাড়াটা বড্ড বেশি, একা রিজার্ভ করে যাওয়াটা তো আরও কঠিন। তোমার টিভি এই তো আমার টিভিতে দেখতে পাচ্ছো? এই দেখো সব হয়ে গেল। হ্যাঁ, তাই না কেন? আপনি টিভি চালাবেন, দেখবেন আপনাকে দেখাবে টিভিতে। এই তো। মায়াপুর খুঁজবেন, দেখবেন পাবেন। হ্যাঁ, মায়াপুর তো। এখন মা। চলো নিয়ে যাই তোমার। না, না, নিয়ে না। যাই। হ্যাঁ ঘুরে যান, নিয়ে মায়াপুরে নামিয়ে দেবেন নিয়ে গিয়ে। আই ঘুরে আসে। দাদা বলছি, চরডাঙ্গাতে সব বলে রাশিয়ান মানুষের বাস সব ওখানে বেশিরভাগই, মানে বিদেশি যারা রাশিয়ান থাকে। তোমরা হ্যাঁ যারা থাকে ওখানে ম্যাক্সিমাম দিকে পাঁচিল, বড় বড় পাঁচিল দিয়ে ওখানে বাড়ি করে রেখে সব রাশিয়ান নাকি ওরা? তোমরা জায়গায় কিনেছি। সবরাই কিনে নিয়েছি সব। তোমরা অনেক মশলা দিয়ে প্রচুর জায়গায়। যে তারপরে ওখানে যে জগন্নাথ মন্দির যেটা আছে, ওই জগন্নাথ মন্দিরে প্রায় বেশি সব ওদের সংখ্যাই বেশি ওখানে। আমি গত বছর এসেছিলাম, আমি তখন দেখেছিলাম। চলেন গেলে মায়াপুর চলে। মায়াপুর যাবো না, আমি মায়াপুর অনেকবার গিয়েছি। আমার এই গ্রামটাই বেশি ভালো লাগে। এতক্ষণ রাস্তাটা ছিল একরকম, কিন্তু এই টার্নিংটা নেওয়ার পর শুরু হলো পথের সৌন্দর্য। কোনো চলচ্চিত্রের শুটিংয়ের স্পটের থেকেও কম যায় না। এক পাশে জলঙ্গি নদী আর এক পাশে রাস্তা। যতদূর আপনি যাবেন আপনার সহধর্মিণী মতনই এই জলঙ্গি নদী যাবে আপনার সাথে সাথে। আমি অনেক গ্রামে ঘুরে বেড়াই, কিন্তু এই গ্রামের সৌন্দর্যটা কেন যেন একটু অন্যরকম। আমি যেদিন প্রথমবার আসি তখনই ঠিক করেছিলাম আবার আসবো এই গ্রামে। যেগুলো ঘুরে দেখতে পাইনি সেই জায়গাগুলোকে আবার এক্সপ্লোর করব। এখন বর্ষার সময়, নদীর জলও বেশ বেড়েছে, আর চাষি ভাইরা মনের আনন্দে পাট জাগ দিচ্ছে দেখলাম। ক্যামেরায় কতটা
দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু জলঙ্গি নদীর ওপারে মায়াপুর মন্দিরের যে মূল চূড়াটা সেটা কিন্তু কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে দেখুন সোলার প্যানেলের কিন্তু বেশ ভালো ব্যবহার হয়। এই দিকটা জলের পরিমাণটা একটু বেশি বেড়েছে, যদিও সে 2000-এ বন্যার পর আর কিন্তু এই চত্বরে কিন্তু বন্যা হয়নি। যখনই দেখবেন এই ইটের ভাটা, জানবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। টোটো থেকে এখানে নেমে পড়লাম আমি, আর এখান থেকে আমি হেঁটে যাব আমার মূল গন্তব্যে। রাস্তার ডান দিকে খুব সুন্দরভাবে সাজানো একটা চায়ের দোকান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন সেটা বন্ধ রয়েছে। জানি না কী কারণ, হয়তো বেলা হয়েছে সেই জন্য, আবার বিকালবেলা হয়তো খুলবে। চলুন আবার এগিয়ে যাই আমার গন্তব্যের দিকে। নেমে গেলাম এখানে, আর এখান থেকে এখন আমি হেঁটে যাব ওই গুমাঘর ঘাট, তো সামনে ওটা, বেশি দূরে না। আর এখানে আগেরবার আপনারা দেখিয়েছিলাম সেই যে মায়াপুরের যেখানে যারা প্রভু আছে, যারা মানে বিদেশি প্রভুরা, তারা এখানে একটা গেস্ট হাউস বানিয়ে রেখেছে আসলে। কিন্তু আমি যেটা দেখলাম আমি যে গুগলের রিভিউ কিন্তু গেস্ট হাউসটা ভালো না, মানে কেউ বলেছে এদের ব্যবহার ভালো না, সার্ভিস ভালো না। তো সেই জন্য আমি বলবো না যে আপনাদেরকে এখানে এসে থাকুন বা এখানে থাকতে হবে আপনাদেরকে, রিভিউ ভালো না, কিন্তু জায়গাটা দেখতে কিন্তু দারুণ। চলুন ওই বিল্ডিংটা আপনাদের দেখাই এবার, যে মায়াপুরের এটা হচ্ছে কিন্তু বিদেশি গ্রাম, কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেল। গতবারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের এটাই হয়েছে সেই ভক্তদের বানানো গেস্ট হাউস, যেটা মায়াপুরে এখানে যারা রাশিয়ান বিদেশি নাগরিক যারা, তারা এই গেস্ট হাউসটা বানিয়েছে এখানে। ইচ্ছা করলে আপনারা এখানে থাকবেন, কিন্তু আমি গুগলে দেখেছি রিভিউ কিন্তু খুব একটা বেশি ভালো না, মানে যারা এখানে থেকেছে এসে তারা কেউ এটা নিয়ে খুব ভালো মন্তব্য করেনি, জানি না কী কারণ। যারা রিভিউ দিয়েছে তারা ভুল কিছু রিভিউ দেয়নি, কিন্তু অরিজিনালি তাই। মানে ওখানে দাঁড়িয়ে আমি রাস্তার সামনে যে ভিডিও করছি বলছে নাকি সেটাও করা যাবে না ওখানে, মানে কীরকম আস্পর্ধা দেখুন একবার। কি হয়েছে, রাস্তা দিয়ে গেলে মানুষ ভিডিও করবে না? এই হচ্ছে সেই গেস্ট হাউস। তো এই সামনে নাকি দাঁড়ালে নাকি ভিডিও করা যাবে না, ওখানকার যে কেয়ারটেকার আছে সে তাই বলছে, কেন জানি না আমি। তো যারা এসে থাকবে তারা কি তাহলে ভিডিও করবে না ভেতরে? জাস্ট প্রকৃতিটা একবার দেখুন এখানকার। আর এখন তো একটু আগে তো সূর্য উঠেছিল, এখন আস্তে আস্তে মেঘলা করছে, মনে হয় একটু পরে শুরু হয়ে যাবে। আমি দেখি যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি পারি আমি আগে একদম নদীর ধারে, তারপর আজকে বাকি সব জায়গাটা ঘুরবো আর আপনাদের দেখাবো। তো বলতে বলতে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এখানে আজকে। আর এই জায়গার পরিবেশটা এত সুন্দর যে ওই জন্য আমার বারবার আসতে মন চায় এখানে। আপনারা কেউ আগের ভিডিও দেখে কি কেউ এখানে এসেছিলেন আমার? তো যাই এসে, যদি এসে থাকেন কেউ, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে হ্যাঁ আপনার আগের ভিডিও দেখে আমরা এই সরটাঙ্গা গ্রামে এসেছিলাম। আর এখন দুপুরের সময় তো লোকজন মানুষজন খুবই কম, প্রায় নেই বললেই চলে, গাড়ি ঘোড়া বলুন সবই কম এখানে এই সময়টায়। চলুন আগে নদীর পাড়ে যাই, তারপর বাকি দৃশ্য আপনাদের সব দেখাবো। ওই সেই আমবাগান, যে আমবাগানের মধ্যে দিয়ে আমি জলঙ্গি নদীর তীরে গিয়েছিলাম। চলুন আজকেও যাবো ওখানে, পার হয়ে তারপর ওপারটা যাব। গ্রামের দৃশ্যটাই অন্যরকম, চারিদিকে সবুজ। আর এখানে এখন ধান লাগানো হয়ে গেছে, মানে অলরেডি পাট তুলে ধান লাগিয়ে দিয়েছে। এসি গেস্ট হাউস, ওই গেস্ট হাউস থেকে একটু এগিয়ে আসলে এরকম দেখবেন রাস্তার দুপাশ দিয়ে দুটো রকম রাস্তা বেরিয়ে গেছে। এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই দেখুন একটা রাস্তা চলে গেছে এই দিক দিয়ে,
বাঁশবাগানের মধ্যে দিয়ে। আর ঠিক তার এই পাশে দেখুন এদিকেও একটা রাস্তা চলে গেছে। দুটো রাস্তা পরিবেশই কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি যাব হচ্ছে এই রাস্তা দিয়ে। চলুন যাই। এই রাস্তার সৌন্দর্য অন্যরকম, আগেবার দেখেছিলেন তো সেই ভিডিও। আজও আবার সেই পথে যাচ্ছি। তারপরে আজকে আরও অনেক কিছু জায়গায় যাব আমি। খিদেও পেয়েছে, এক জায়গায় বসে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। ওই কৃষ্ণনগর স্টেশন থেকে খাবার কিনে নিয়েছিলাম, জলও ভরে নিয়েছি। চলুন যাই এবার। এই হচ্ছে এখানকার পরিবেশ, দুর্দান্ত তাই না? আমি বলবো যারা আসেননি এখনো পর্যন্ত তারা এখানে একবার আসুন, দারুণ লাগবে কিন্তু। এই পরিবেশটা অন্যরকম। তাহলে চলুন এখন যাই জলঙ্গি নদীর তীরে, নৌকা পার হয়ে একটু ওপারে যাব, আবার ওপার থেকে পারে চলে আসবো। খাওয়া দাওয়াটা না হয় ওপারে করবো, না হলে এপারে এসে করবো, দেখি। আগে তো যাই, ঘুরে আসি জায়গাটা একটু। সত্যি এসব জায়গাকার পরিবেশগুলোই অন্যরকম। আর এখানে একটা মসজিদ রয়েছে, একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন জলঙ্গি নদীর ধারে রয়েছে একটা মসজিদ। এই মসজিদের পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটা গেছে, নদীর ধার বরাবর। ওপার দিয়েও কিন্তু মায়াপুর যাওয়া যায়। মায়াপুর যাওয়ার এখান থেকে অনেকগুলো রাস্তা রয়েছে। অনেকে এই নদী পেরিয়ে ওপার দিয়েও রাস্তা ধরে যায়। ওপারটা একটা অ্যাকচুয়ালি একটা চর, নামটা যতদূর মনে হয় রামনগর শম্ভুনগর, কী নাম জানো, আমি পরে বলছি আপনার জেনে ওটা। আর এই যে এত সুন্দর পরিবেশ এখানকার, মন জুড়িয়ে এক জায়গায় আসলে। আর হাওয়া দিয়ে কি সুন্দর একটা এখানে। ঘাট, আর ঘাটের পয়সা মাঝি ভাই নাই, 2 টাকা, খুবই কম, কিছুই হয় না আজকালকার দিনে। তো চলে এলাম একদম জলঙ্গি নদীর তীরে। আর নৌকা এখন ওপারে আছে, আসুক, চলে আসবে এখনই, একটু ওয়েট করে নিই, তারপরে আমি ওপারে নিয়ে যাব। আর এখানে পরিবেশটা সত্যি দুর্দান্ত। এই এখন জলঙ্গি নদীর অবস্থা। জল তো বেড়েছে স্বাভাবিক, বর্ষাকাল তো একটু বাড়বেই, তবে সেরকমও না। দাঁড়িয়ে আছে এখন জলঙ্গি নদীর তীরে। আর এই জায়গাটা আসলে না মানে আমার কি জানি কেন বেশ ভালো লাগে আমার। আর নৌকার জন্য ওয়েট করছি এখন। আর নৌকা তো এখন ওই পারে রয়েছে, ওই পার থেকে ওই যে আমার পিছনে দেখছেন ওই পারে নৌকা রয়েছে, আর ওই পার থেকে নৌকা এখানে আসবে। আর সবথেকে মজা আবার কী বলুন তো, যে এটা কোনো জেনারেটার হয়ে যায় না। এই যে দড়ি দেখছেন, এটা এই দড়ি দিয়েই নৌকা কিন্তু মানে ধরে ধরে কিন্তু নৌকাটা এখানে চলে আসবে। মানে খরচা সেরকম কিছু নাই, তবে ভাড়াটা খুবই কম এখানকার নৌকা ভাড়াটা। 2 টাকা, কী হয় বলুন 2 টাকায় আজকালকার দিনে। সব পাট ছাড়ানো হয়ে গেছে, এখন সব পাট তুলে এই সময়। ওই যে ওপার থেকে নৌকা চলে আসছে এখন। আর এপারে প্যাসেঞ্জার বলতে আমি একাই এখন। আগের বার যে মাঝি দাদাভাই ছিল, সেই মাঝি দাদাভাইকে দেখতে পাচ্ছি, উনিই আছেন কিন্তু আজকে। ছিলেন তো, ওই জন্য চিনতে পারিনি প্রথমে আমি, তারপর দেখছি না সেই আপনি। সেই ডিঙি, এই ডিঙি চড়ে গেছিলাম হাতির চড়ে, এখনো ভাবলে আতঙ্ক লাগে। নৌকা ছেড়ে দিল আমাদের এখন। আর আমরা এখন এই গ্রামটাকে বলা হচ্ছে গোমাঘর। আর এই গোমাঘর থেকে আমরা যাচ্ছি ওপারে, ওটাকে বলে চর শম্ভুনগর। চর কেন বলে আমি জানি না, কিন্তু জায়গাটাকে বললাম হচ্ছে শম্ভুনগর অ্যাকচুয়ালি। তোমার কথাতে স্নিগ্ধ ছোঁয়াতে কেটে যায় সারাদিন সারা রাত। সাক্ষী হবে আজ মেঘলায় আকাশ বয়ে নেই, যদি ধরো এসে তবু আজ বলছি তুমি আমারই, যদি থাকো পাশে হেরে যেতে রাজি। চলুন
এপারে চলে এসছি, এবার নামতে হবে। ওপারে যাই, তারপর ওপারটা আপনাদের একটু দেখাই। চলে এলাম এখন চরশম্ভুনগরে, একদম বট গাছের নিচে। তো এখানে একটু রেস্ট নিই, একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার ওপারে যাব। তারপর ওপার থেকে আর অন্য জায়গায় যাবো আমরা আজকে। চলুন, ঠিক আছে। এই হলো চরশম্ভুনগর। চলুন সামনে যাই, একটু ভালো জায়গা দেখে বসে খাওয়া দাওয়া করে নিই। কি কাদা এখানে! বর্ষা কাদা তো হবে, কিছু করার নেই। তবে হাওয়া দুর্দান্ত, একদম ঠান্ডা হাওয়া। এই চরশম্ভুনগরে গুগলে দেখায় ওইদিকে একটা মন্দির রয়েছে। তো চলুন একটু দেখে আসি কেমন মন্দিরটা। আর ভেবেছিলাম এখানে মাঠে বসে কোথাও খাওয়া দাওয়া করবো, তো এখানে এত কাদা যে বসার জায়গা পাচ্ছি না। তো দেখি একটু ভালো জায়গা পেলে ওখানে বসবো গিয়ে, ঠিক আছে। চলুন। চলুন নদীর ধারে বসেই এবার একটু খাওয়া দাওয়া করে নিই। আর দেখুন কৃষ্ণনগর স্টেশন থেকে কী নিয়ে এসেছি কিনা আপনাদের দেখাই। কি দিল কৃষ্ণনগর স্টেশন থেকে 30 টাকায় 3টে পরোটা আর হচ্ছে ঘুগনি, আর দিল হচ্ছে একটা ডিম। চলুন খেয়ে নিই আগে। তো এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ। 3টে পরোটা, শসা আর এই যে ঘুগনি, ডিম। ওই কৃষ্ণনগর থেকে কিনেছিলাম এটা। আর এখন এই জলনদীর পাড়ে বসে আমি এখন খাচ্ছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। খাওয়া দাওয়া করে তারপর নৌকা করে আবার ওপারে যাব। চলুন খাওয়া দাওয়া করে নিই আগে। তো খাবার তো নিঃসন্দেহে বলছি টেস্ট কিন্তু ভালোই। পরোটাটা এখনও নরমিয়ে রয়েছে, আর তার সঙ্গে এই দারুণ ভালো টেস্ট। কৃষ্ণনগরের যেমন পুরি কচুরি, এখন তো স্টল কমে গেছে কৃষ্ণনগর স্টেশনে, ওই হকারদের কাছ থেকে কিনলাম এটা, বেশ ভালো। আর খুব একটা বেশি দাম সেটাও না, 30 টাকা মাত্র। এই জলঙ্গি নদীর তীরে এই শম্ভুনগর চড়েই এখনও এপারে আমি ঘাটে বসে আছি। তো ভাবলাম একবার জলটা একটু মাথায় মুখে দেব। তো এখানে যারা ছিল তারা বললো যে এই জল মাথায় মুখে দিয়েন না, এই জল একদম বিষ, এখন খবরদার চোখে মুখে দিয়েন না। তাই কী করবো, এমনি ঘোলা জল, আর তাই আর দিলাম না। যাই ওপারে যাই, তারপর কোনো জায়গা ভালো কল টল দেখলে একটু চোখে মুখে একটু জল দেবো। সকালে যদি স্নান করে বেরিয়েছি, ওয়েদার ভালো, সবই ভালো, সবই ঠিক আছে, কিন্তু একটু চোখ মুখে জল দিয়ে নেওয়া ভালো একটুখানি। চলুন দেখি, আসছে মনে হয় এবার ওপার থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, ওই বট গাছের নিচেই রয়েছে ওই মন্দিরটা। আমার টাইম নেই বলে আমি আর যেতে পারছি না, নাহলে যেতাম ওখানে, যেহেতু নৌকা চলে আসবে তো সেই কারণে। একবার ইচ্ছা আছে এই শম্ভুনগর চর নিয়েই একটা ভিডিও বানাবো। তো আজকে তো সম্ভব না, একদিনে সব কিছু করা সম্ভব হবে না। তো আমি আসবো যখন আরেকবার, অবশ্যই এই শম্ভুনগর চর নিয়ে একটা ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো। কারণ এসব গ্রামগঞ্জে আসতে আমার সত্যি ভীষণ ভালো লাগে, বিশেষ করে এরকম পরিবেশ দারুণ, তাই না? চলুন নৌকাঘাটের দিকে যাই, নৌকা চলে আসছে এখন। কি শান্তিপ্রিয় জায়গাটা না, জায়গাটা, আর হাওয়া দিচ্ছে কি দারুণ দেখুন আজকে। আর যেহেতু জলঙ্গি নদী বয়ে গেছে পাশে, সেই জন্য হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে এক মুহূর্তের জন্য যে ক্লান্তি ভাব সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে এখানে আসলেই। ওই দেখুন পাট বোঝাই করে নৌকা করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। নৌকা চলে এসছে আমার, চলুন আবার ওপারে যাই, অনেক বেলাও হয়ে গেল। গ্রামের এই দৃশ্য দেখলে না সত্যি আমার ছোটবেলাকার সেই মা বাড়ির কথাগুলো মনে পড়ে যায়। আমি একসময় এরকম করে বেড়াতাম নদীর ধারে দাঁড়িয়ে।
সত্যি পাট জাগ দেওয়ার খাটনি কতটা বেশি, তাই না? ওই দেখুন একটা লোক এখনো কাজ করে যাচ্ছে। ওটা সামনে জানবে সত্য বাপের একটা নিয়ে আইতে নেমে গেলাম বাবা ঘাটের কাছে। আর এখানে কোনো জলের কল টলের কোনো ব্যবস্থা নেই। দেখি সামনে একটু এগাই, এগিয়ে ওখান থেকে একটু জল ভরে নেবো, বা পারলে কোনো দোকান থেকে জল কিনে নেবো একটু। তাহলে চলে এলাম আবার এপারে, আবার সেই পরিবেশে। এখন যাই রাস্তা দিয়ে, আর জল এখানে খাওয়ার জল কোথাও নাই, তো আমাকে দেখি সামনে একটা দোকান পেলে ওখান থেকে নিতে হবে, কারণ এখানে কোনো টিউবওয়েল বা কোনো কিছুই নাই এখানে। তো দেখি সামনে যাই, তারপর একটু জল নিতে হবে, কারণ এই যে জলের বোতল ছিল আমার সবই শেষ, যেটুকু ছিল এনেছিলাম সব শেষ হয়ে গেছে। এখন সামনে থেকে গিয়ে ব্যবস্থা করতে হবে। গরুগুলো এখনও রয়ে গেছে এখানে, হয়তো ওদের মালিক এখনও নিতে আসেনি, যদিও বাধা রয়েছে এখানে। আগের বার এই বাগান দিয়ে হেঁটে গিয়ে তারপর মেন রাস্তায় উঠেছিলাম, উঠে গিয়ে তারপর সেখান থেকে আমি টোটো করে গিয়েছিলাম জগন্নাথ মন্দির। তো আগে যাবো এখানে ভক্তিবান বলে একটা বিদেশি রেস্টুরেন্ট রয়েছে, যেটা ফরেনাররা চালায় মূলত, সেরকমই দেখেছিলাম কিছু একটা। তো ওই দিকে যাবো আজকে আমি, চলুন যাই। আর এই পরিবেশ দেখবার মতো, চলে আসুন একবার ঘুরতে ঘুরতে, কখনো ভালো লাগবে। গ্রাম, মন্দির, নদী সবই পাবেন এখানে। এই হচ্ছে এখানকার পরিবেশ। তবে এখন বর্ষাকাল তো, তাই এসব জলা জঙ্গল দিয়ে যাতায়াত না করাই ভালো, কারণ এখানে বিষাক্ত বিষাক্ত সাপও থাকতে পারে। চলুন মেন রাস্তায় উঠে পড়ি এটি আগে গিয়ে, তারপর আবার ভিডিও করছি। এই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি এখন। এই রাস্তাটা আসলে সৌন্দর্যটা অন্যরকম, এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা না, আর যখন পুরো জায়গাটা না একদম ছায়া হয়ে রয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগে। দেখি সামনে দোকানটা আশপাশে পেলে কিছু জলের ঠান্ডা বোতল নিয়ে নেবো, ঠান্ডা জল খুব দরকার এই মুহূর্তে। জায়গাটা এত সুন্দর যে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখনও অনেক জায়গায় যেতে হবে, তো সেই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। চলুন যাই। আর এদিকের যে রাস্তাটা, এই রাস্তাটাও দেখুন, এটাও জায়গাটা কিন্তু এটাও খুব সুন্দর। আর এদিকের প্রকৃতিটা দেখুন, একদম সবুজ হয়ে রয়েছে। একেই বলে গ্রাম। যারা গ্রাম ঘুরতে ভালোবাসেন, তারা যদি চান তাহলে এই শরডাঙ্গার দিকে চলে আসবেন। বাহাদুরপুর স্টেশন থেকে, বাহাদুরপুর স্টেশন থেকে এই শরডাঙ্গার টোটো ভাড়া হচ্ছে মাথা পিছু 40 টাকা। সামনে দোকান রয়েছে, আর সেই দোকান থেকে জল পাবো। মানে বেরিয়ে যাই ভেবেছিলাম, হয়তো দোকান ছিল হয়তো এখানে, সেরকম কিছু না। আর এই যে গ্রামটা দেখছেন না, এই গ্রামটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে হিন্দু মুসলিম সব ধরনের কিন্তু এখানে লোকজন বসবাস করে। কিন্তু সে একটা ব্যাপার কি জানেন তো, মানে যেহেতু কাছে মায়াপুর, সেই জন্য যত বিদেশি পর্যটকরা আছে সবাই এখানে কিন্তু অনেক জায়গা কিনে রেখে দিয়েছে অনেক বেশি দাম দিয়ে। এখানে একটা পুকুর মতো রয়েছে, সবাই স্নান করছে গ্রামের মানুষজন এখন। এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা এখানে আশেপাশে যত বাড়িঘর রয়েছে এখানে গ্রামের মানুষদের, সেগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো। মানে টিনের বাড়ি হলে হবে কী হবে, মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু বাড়ির সামনেগুলো যেগুলো মানে গাছালি দিয়ে সবগুলো বাড়ি কিন্তু এখানে বেশ সাজানো। আর এই গোটা রাস্তার দুপাশে কিন্তু এরকম পরিবেশ, এরকম বাঁশ বাগান গাছপালা সব এরকমই। দেখুন কী দুর্দান্ত পরিবেশ এখানকার, একেই তো বলে গ্রাম। আর এখানে পাশে একটা দোকান রয়েছে, দোকানটা বন্ধ, কিন্তু এর মধ্যে যেহেতু দোকান, সেজন্য বললাম, রিকোয়েস্ট করলাম যে একটা জলের বোতল দিন, আনতে গেল। তো জল তো আছে, কিন্তু হাফ লিটার জল
তাও ফ্রিজের জল না, গরম জল। কি করা যাবে এখন, আপাতত সেটাই নিই, আপাতত একটা নিয়ে চালাই, কাজ তো চালিয়ে নিই, তারপর সামনে গিয়ে দেখি নিশ্চয়ই ওইদিকে পাওয়া যাবে। যাই হোক, পেয়ে গেলাম অবশেষে একটা বিসলেরি না, এটা BCL, মানে কত রকম জালিয়াতি বেরিয়েছে আজকাল, তাই না? যাই হোক, পেয়েছি, এটাই ভাগ্য অনেক। এরকম গ্রামে গঞ্জে এসে যে একটু জল পাওয়া যায় এরকম, তবু একটু ভালো লাগে এরকম। আমি তো ভেবেছিলাম হয়তো পাবো কি পাবো না, যাক সেসব কথা। এইসব পরিবেশ যা যে দেখছি, এইসব পরিবেশ দেখে মন ভরে যাচ্ছে। চলুন সামনে যাই। এই হচ্ছে শরডাঙ্গা গ্রাম, এখান থেকে শুরু। দুপুরবেলা তো লোকজনই নাই এখন, খুবই কম। গ্রামের প্রকৃতি যেমন সুন্দর, ঠিক সেরকমই সত্যি দারুণ গ্রামটা। রাশিয়ান পাড়া শুরু কি এখান থেকেই? আচ্ছা, এটা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সব জানা। এটা শরডাঙ্গা, তাই তো? আচ্ছা, আর আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে রাশিয়ান পাড়া। হ্যাঁ, আচ্ছা, মানে ওখানে কি রাশিয়ানরা সব বাড়িঘর করে রেখেছে নাকি ওখানে? ও, প্রচুর বাড়িঘর, আসিয়ান পাড়া, এদিকে ওখানে আছে গোদরম আছে, গোরা ভিলেন আছে। তো ওখানে কি তাহলে থাকার ব্যবস্থা আছে কোনো? মানে হোটেল আছে নাকি ওখানে? ওখানে হোটেল, ওদের হোটেল আছে, আর বিদেশিদের হোটেল। বিদেশিদের হোটেল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাড়া পাওয়া যায়। থাকার জন্য ঘর রুম পাওয়া যায় না? কেমন ভাড়া বলতে হবে না ওখানে? এটা বুঝতে পারলাম না। ওরা কিরম নেয় বিদেশিরা। ওকে, এই রাস্তাঘাট কারা করেছে? ওরা বিদেশিরা করেছে নাকি সরকার থেকে করেছে? সরকারি, আমাদের সরকার থেকে করেছে। হ্যাঁ। বাহ, পরিবেশ খুব সুন্দর এখানকার। এই তো মায়ামারি গঙ্গা মন্দির, এটাই এখানে এখানে। এই শরডাঙ্গা গ্রামে জলঙ্গি নদীতে এখানে রয়েছে মায়ামারি গঙ্গা মন্দির। এখানে কিন্তু অনেক বিদেশিরা আসে সকালবেলা এবং বিকালবেলায়। চলুন একটু জায়গাটা, মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এখানকার। অনেকদিন ধরে এই জায়গাটায় খোঁজ করছিলাম আমি, অবশেষে আজকে পেলাম। এক পাশে জলঙ্গি নদী, আর ঠিক তার বিপরীত দিকেই এই মায়ামারি গঙ্গা মন্দির। অন্য ঘর না। কি দারুণ হাওয়া দিচ্ছে আজ এখানে। নদী আর তো ঠান্ডা হাওয়া, এই জন্য। দেখুন এখানে লিখে দিয়েছে, জমির দালাল হইতে সাবধান, প্রতারকের পাল্লায় পড়বেন না, জমি কিনে ঠকবেন না। তার মানে এখানে কত মানুষ জমি কিনে রেখেছে, বিশেষ করে রাশিয়ান নাগরিকরা। এই সোজা রাস্তা দিয়ে গেলে ওটাই হচ্ছে রাশিয়ান পাড়া। এই মায়ামারি গঙ্গা মন্দিরের সামনেই এরকম একটা টিউবওয়েল পেয়ে গেলাম, তাই একটুখানি হাত মুখ ধুয়ে নিলাম, আর বোতলে জলে ভরে দিলাম। বেশ ঠান্ডা জল এখানকার, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ আরাম লাগছে এখানে। এখন যাব ভক্তিবানের দিকে। তো এখান থেকে যেহেতু এটা বাইপাস রোড, সেই জন্য কিন্তু এখানে টোটো পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। যাই হোক, হেঁটেই যেতে হবে এখন, আমাকে মনে হচ্ছে সময় নাই অনেক, কার তাড়াতাড়ি না গেলে পাবো না। ওদিকে পর একটু জগন্নাথ মন্দিরে যেতে হবে আমাকে। চলুন যাওয়া যাক। মন্দিরে যে দাদাটা আমার পাশে বসেছিল, তারই স্কুটি করে এখন যাচ্ছি আমি সেই রাশিয়ান পাড়ার দিকে। দাদার বাড়ি ওই রাশিয়ান পাড়ার কিছুটা আগে। আমি সেই অবধি আমাকে নামিয়ে দেবে, তারপর আমাকে বাকিটা পথ আমাকে হেঁটেই যেতে হবে। আর এই পরিবেশটা দেখুন, অদ্ভুত পরিবেশ।
এখানেই দাদাটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তারপর আমাকে বাকি রাস্তাটা আমাকে হেঁটেই যেতে হবে। মোরপাড়ার গরুর গাড়ি, এটা গরুর গাড়ি না, এটা হচ্ছে মহিষের গাড়ি। এই হচ্ছে গ্রাম্য পরিবেশ। সরু রাস্তা, খুব বেশি চড়া রাস্তা সেটা না, কিন্তু প্রকৃতি অনবদ্য। এই যে এই রাস্তা, এটা আসলে বাইপাস রোড। ওই জন্য এখানে টোটো, অটো এগুলোর সংখ্যা খুবই কম। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাশিয়ান পাড়ার দিকে, যেদিকে আমি হাঁটছি এখন। এখান থেকে মোটামুটি আরও হাফ কিলোমিটার গেলে তাহলে কিন্তু আমি ওই ভক্তিবান রেস্টুরেন্ট, যেটা গুগলে দেখেছিলাম, ওখানে যাব। ওই জায়গার সৌন্দর্যটা একটু অন্যরকম, যেটুকু আমি গুগলে রিভিউ পেয়েছি বা আমি ফটোতে যেটুকু দেখেছি, তাই সেখানেই যাওয়া আমার। আর এই যে এখানকার গ্রামের বাড়িগুলো ঠিক এরকম, টিনের বাড়ি, কিন্তু খুব সুন্দর পরিবেশ এখানকার, ছায়া, শান্ত, শীতল। আর রাস্তার এপাশে এরকম বাঁশবাগান। কি দারুণ হাওয়া বইছে বাঁশবাগানে একটা। এইসব জায়গা ছেড়ে যেতেই মন চায় না কোথাও, তাই তো বারবার ছুটে আসি এইসব জায়গায়, এইসব গ্রামে। আর এরকম মাঝে মাঝে এরকম চলে গিয়েছে সরু সরু রাস্তা, কাঁচা মাটির রাস্তা। কোথাও বাঁশবাগান, আবার কোথাও এরকম দেখতে পাবেন খেজুরের বাগান। কত খেজুর গাছ দেখুন এখানটায়। এই পরিবেশটাকেই যেন একদম আলাদা করে দিয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে। দেখেছেন পরিবেশটা? একবার চলে আসুন একবার আমার মতো, এরকম ভবঘুরে বাউন্ডারির মতো, দারুণ লাগবে। কিন্তু বাঁশবাগানের ভেতরে এরকম একটা রাস্তা চলে গেছে, তো ভাবলাম এসেই যখন পড়েছি তখন চলুন ভিতরে ঢুকেই নিই। এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখানে, আর পরিবেশটা দেখেই মনে হয় ইচ্ছা হলো এর থেকে ঘুরে আসি। একটা অদ্ভুত রকম শান্তি, আর এত সুন্দর হাওয়া বইছে না, ঠান্ডা হাওয়া একদম। আর বাসে বাসে ঘষার লেগে একটা সাউন্ড আসছে। বলে নাকি বাঁশবাগানে ভূত থাকে, ভূত কোথায়? এ তো সুন্দর পরিবেশ লাগছে আমার। ওই বাসে বাসে ঘষা লেগে যে সাউন্ডগুলো হয়, ওতেই মানুষজন একটু ভয় টয় পায়। তাছাড়া এখানকার পরিবেশই অন্যরকম, ভৌতিক কিছু না, বরং এর সৌন্দর্য অন্যরকম। তাই তো ছুটে আসি এরকম জায়গায় বারবার করে, তাই না? সত্যি গ্রামটা যেমন সুন্দর, এই পাড়াটাও তেমনি সুন্দর। আর এখানকার পরিবেশগুলো এরকম। চলে আসবেন একবার। ওই দেখুন একজন রাশিয়ান নাবিক সাইকেল চালিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাথায় হেলমেট কেন সেটাই বুঝতে পারছি না আমি সাইকেল নিয়ে। এই যে এখান থেকে শুরু হলো রাশিয়ান পাড়া, রাশিয়ানদের বাড়ি এগুলো সব। আর সামনে এটা গৌর ভিলা, মনে হয় এটা একটা হোটেল, মানে থাকার জন্য হোটেল। দেখি সামনে গিয়ে জিজ্ঞাসা করি। এই দেখুন, মানে এগুলো বাসস্থানের বাড়িও রয়েছে, আবার থাকার জন্য এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। এটা আসলে এখনও মানে ইনগরেশন এখনও হয়নি। এটা বাড়ি না হোটেল এখনও সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এটা রাশিয়ান নাগরিকদের সেটা বোঝা যাচ্ছে। এই দেখুন এখানে কত প্রপার্টি হচ্ছে এখানে। এটা স্ট্রাকচার তো বলছে এটা কোনো বাসস্থানের না, এটা হলি হবে হয়তো কোনো থাকার ব্যবস্থা। দেখুন এখানেও সব জায়গায় লিখে দিয়েছে প্রতারকের পাল্লায় পড়বেন না। এসব রাশিয়ান নাগরিকরা যাচ্ছে,
এই দিকটা আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি। একটা সময় হলো যখন মায়াপুরের আরেকটা যেটা নাম ছিল, মানে পুরনো নাম, সেটা ছিল কিন্তু মিয়াপুর। মিয়াপুর থেকে হয়েছে কিন্তু মায়াপুর। এবং মায়াপুর ইস্কন মন্দিরের সামনে যত হোটেল রয়েছে তাদের প্রত্যেকের মালিকই কিন্তু মুসলিমই বেশি। যাদের যেগুলো হোটেল রয়েছে বা যেগুলো মায়াপুর মন্দিরের সামনে যে গেটের সামনে যে দোকানগুলো রয়েছে, ওদের সবাই কিন্তু মুসলিম জনগোষ্ঠীর। এবং মায়াপুরের পুরনো নাম ছিল মিয়াপুর। এরকম টিনের বাড়ি বেশি এখানে। আর যেগুলো রাশিয়ান নাগরিকরা থাকে সেইগুলো তো অন্য ধরনের, অন্য স্টাইলের বাড়ি। একদম ফ্রেশ অক্সিজেন কিন্তু এখানে। চলে আসবেন একবার, একদম ফ্রেশ অক্সিজেন পাবেন। এক পাশে জলঙ্গি নদী আর এক পাশে এরকম সবুজ প্রকৃতির মাঝে। দারুণ লাগবে ব্যাপারটা। গরমকালে কোথায় যাবেন ভাবছেন ঘুরতে, এই গ্রামে চলে আসুন, সব কিছু পাবেন। নদী, মন্দির, এত সুন্দর পরিবেশ। আর এখান থেকে মায়াপুর কাছেই। আর এখানে জগন্নাথ মন্দিরে রয়েছে, সেখানেও যাব আমি। আগে ওই ভক্তিবান রেস্টুরেন্ট থেকে যাই, তারপরে আমরা আবার জগন্নাথ মন্দিরে যাব। এই দেখুন, এখানে সবুজ প্রকৃতির মাঝেও রাশিয়ান নাগরিকদের বাড়ি করে রেখেছে এখানে একটা। ওই যে একটা টুকটুক আসছে। আর এত রাস্তা চলে এসেছি যখন, আর টুকটুক করার দরকার নেই। বাকিটা রাস্তায় এইভাবে হেঁটে যাব। এই প্রকৃতি দিয়ে হেঁটে যেতেই বেশি মজা। ওই যে সব ইস্কনের ভক্তরা চললো এখন। এই দেখুন, এখানে একজন রাশিয়ান বাড়ি করে রেখেছে। পয়সার তো অভাব নেই, বিদেশি পয়সা। বড় বড় জায়গা কিনে রেখেছে আর বড় বড় বিল্ডিং করে রেখে দিয়েছে এখানে। এই দেখুন, এখানেও রাশিয়ানরা বাড়ি করে রেখেছে। এটার নাম দিয়েছে গোকুল ধাম। বিদেশি পয়সার তো অভাব নেই, তাই এখানে বড় বড় জায়গা কিনে এরকম প্রপার্টি করে রেখে দিয়েছে সব। আর এই দেখুন, এটা হচ্ছে রাশিয়ান পাড়া। এখানে রাশিয়ানরা বাস করে এখানে। এই দেখুন, এগুলো সব হচ্ছে রাশিয়ান প্রপার্টি। এখানেও রাশিয়ানরা বসবাস করে এখানে। দেখেছেন, নতুন নতুন বিল্ডিং হচ্ছে এখানে। আর সব বিঘার পর বিঘা কিনে রেখে দিয়েছে এখানে। এই দেখুন, দেখেছেন, সব প্লট করে জায়গা বিক্রি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, আর সব ওরা কিনে রেখে দিচ্ছে। কত বাড়িঘর এখানে, রেস্টুরেন্ট সবই রয়েছে এখানে। দেখা যাক, ভক্তিবান শুনেছিলাম এখানেই কোথাও রয়েছে। চলুন দেখে আসি। এই যে সব রাশিয়ান নাগরিকরা রয়েছে এখানে। এই দেখুন, সব রাশিয়ান নাগরিকরা এখানেই রয়েছে ওরা। এই দেখুন, এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে এখানে। এখন আবার গুগলেও দেখাচ্ছে না, কিন্তু যখন বাড়ি থেকে যখন দেখতাম তখন দেখেছিলাম ভক্তিমান বলে রেস্টুরেন্টটা। এখানেও মানুষজনকে জিজ্ঞাসা করছি, ওখানে তো তখন টোটোওয়ালা বললো এইদিকেই, কিন্তু এখানে যখন আসছি তখন কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছি না। কী জানি কোথায় আছে দেখি। কিন্তু একদম কিন্তু জলঙ্গি নদীর ধারেই ছিল কিন্তু ওটা। এখানে গেস্ট হাউস রয়েছে একটা। রাশিয়ান পাড়া সত্যি দেখবার মতো জায়গা, তাই না? ব্যাপক জায়গা, সত্যি তাই। একদম গ্র্যানারি সবই পাবেন এখানে আসলে। দেখি ভক্তিবানটা খোঁজার চেষ্টা করছি আমি। আর এই যে সমস্ত রাশিয়ানরা দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। আবার একটা অটো ধরে চললাম জগন্নাথ মন্দিরের দিকে। এটা কি বাড়ি কারুর? এটা প্রজেক্ট। ওই দিকটা যেহেতু নিরিবিলি, ওরাই নিয়েছে ওটা। হ্যাঁ, বিচিরা বেশি এখানে। ওটা হচ্ছে রসমৃত কুঞ্জ, তাই না? ওটা জায়গাটা বা রাশিয়ান পাড়া। জগন্নাথ মন্দির, চলুন ভেতরে যাই।
আগেরবার যখন এসেছিলাম তখন সম্পূর্ণ চত্বরটা ঠিকমতো ঘুরে দেখতে পাইনি। আসলে প্যান্ডেল ছিল সেই সময়, তাই পুরো ব্যাপারটা বুঝতে খুব অসুবিধা হয়েছিল। আজকে বুঝলাম যে জায়গাটা পরিধি কতটা ব্যাপ্ত, তাই সব জায়গাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন আমার সঙ্গে দেখুন। জানি না আপনারা কতজন এই জগন্নাথ মন্দিরে এসছেন। আপনারা তো অনেকেই মায়াপুরে আসেন, ইস্কন মন্দির দর্শন করে চলে যান। যদি এই গ্রাম্য পরিবেশে আসেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এখানে পা দিয়ে দিয়ে এই 108 বার এখানে হরে কৃষ্ণ মন্ত্র করার জায়গা এটা। দিনের বেলা একরকম পরিবেশ, রাতের বেলা পরিবেশ কিন্তু না একদম অন্যরকম। এখানে যে জলটা দেখলেন, জলে মানে ফোয়ারার ব্যবস্থা ছিল এখানে। রাত হলে তখন লাইট সঙ্গে ফোয়ারাও চালানো হয় এখানে। পরিবেশগতভাবে দেখতে গেলে সত্যি দারুণ জায়গাটা কিন্তু। শিব মন্দির রয়েছে, এ পাশে বেসিন, শৌচালয় রয়েছে। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাকে কুপন কেটে আপনাকে ভোগ প্রসাদ পেতে পারেন আপনি যদি চান। এটা হলো একটা শিব মন্দির। চলুন ভিতরে যাই। এবার যখন এসেছিলাম তখন তো কীর্তন হচ্ছিল, এবার এখনো কীর্তন শুরু হয়নি। তিনি ভক্তরা বসে আছেন ওখানে, অনেকে পূজা আর্চা করছেন। এই হলো জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম। চলুন, মন্দির তো দেখা হলো, এবার আমাকে আবার ফিরে যেতে হবে। অনেক দূর যাবো তো আবার, তো যাওয়া যাক। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। আগের পর্বে তো এই মায়াপুরের শরডাঙ্গা ভিডিও আপনারা দেখেছেন, আমাকে অনেক আশীর্বাদ করেছেন। এবারও আপনাদের আরও নতুন কিছু অনেক জিনিস দেখালাম, অবশ্যই নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্ব নিয়ে।